কর্মবিরতি থেকে সরে আসলেন মেট্রো রেলের কর্মীরা। প্রায় 3 ঘন্টা পর টিকিট বিক্রি শুরু, বিনা ভাড়ায় চললেন অনেক যাত্রী। আজকে আসলাম মতিঝিল যাব, আমি শাহবাগ এখন বলছে যে আজকে টিকিট বন্ধ। হ্যাঁ, আজকে টিকিট লাগবে না। ওটার সময় আমি এখানে অল ওয়াজ ওকে, হয়তো হইতে পারে যে একটা আইসোলেশন, তো আমি জেনারেলাইজ করতে পারবো না। আইন শৃঙ্খলা নিয়ে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা, স্বাধীন পুলিশ কমিশনার প্রয়োজনীয়তার তাগিদ। ওয়াইসিভুক্ত মিশন প্রধানদের সঙ্গে ইসির বৈঠক চলছে, তুলে ধরা হবে জাতীয় নির্বাচনের প্রস্তুতি, চাওয়া হবে সহায়তা। বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় 239 জন আসামির জামিন শুনানি আজ দুপুরের মধ্যেই আসতে পারে আদেশ। ইয়েমেনে আগ্রাসনের জবাবে 24 ঘন্টায় মার্কিন রণতরীতে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা, হুথির পাল্টাপাল্টি হুঙ্কারে মধ্যপ্রাচ্যে উত্তেজনা। এবং লাল সবুজের জার্সিতে খেলতে দেশে আসলেন ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। হবিগঞ্জে উৎসবের আমেজ, নিরাপত্তা নিশ্চিত বাফুফের। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। এমআরটি পুলিশ দ্বারা মেট্রো রেলের 4 সদস্য লাঞ্ছিত হবার ঘটনায় প্রায় 3 ঘন্টা কর্মবিরতির পর স্বাভাবিক হয়েছে মেট্রো রেলের কার্যক্রম। এ সময় প্রতিটি স্টেশনে টিকিট ছাড়াই ভ্রমণ করেছেন যাত্রীরা। ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক বলেন, অভ্যন্তরীণ একটি ঘটনাকে কেন্দ্র করে কর্মবিরতির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সকাল থেকে নিয়মিত ট্রেন চললেও কর্মবিরতির বিষয়ে জানতেন না তিনি। এর আগে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সব কর্মকর্তা ও কর্মচারীদের ব্যানারে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনা তুলে ধরে এক কার্যদিবসের মধ্যে ঘটনার মূল হোতা পুলিশ সদস্যকে স্থায়ীভাবে বরখাস্ত, নিজস্ব সশস্ত্র বাহিনী গঠন, আহত কর্মী সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব কর্তৃপক্ষকে নিশ্চিত করা সহ 6টি দাবি তুলে ধরা হয়। ইন্টারনালি একটু আমাদের নিজস্ব কিছু হয়েছিল, একটা ইনসিডেন্ট হয়, ওটার পরিপ্রেক্ষিতে আমরা রাত্রে 12টা 1টা পর্যন্ত ছিলাম এখানে। কার কর্মবিরতি বা অন্য কিছু জানানো হয় নাই। সকালে একটা প্রেস রিলিজ দেখি, প্রেস রিলিজটা কীভাবে গেল এটা আমি জানি না, অ্যাজ এ এমডি আমি জানি না এটা প্রেস রিলিজ কে দিয়েছে। ঠিক আছে, 8টা 8:30 পর্যন্ত একটু অসুবিধা হয়েছে সার্ভিসে, তারপরে সবাই কাজে যোগদান করেছে ঠিকঠাক মতো। সকালে হয়তো 2-1 প্যাসেঞ্জার তখন একটু গেট খোলা ছিল আমাদের, ভিতর থেকে গেছে বিনা টিকিটে। জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরাসরি চলে যাচ্ছে সেখানে। কোন ধরনের সাংস্কৃতিক কোন কর্মকাণ্ড আমরা টেলিভিশনে দেখি না। একেবারে একটা বিকৃত চার, যেটা ভারতের যে আদি কালচার সেটার সাথেও মেলে না। এই সমস্ত বিকৃত কালচারের কারণে আজকে সমাজের মধ্যে এই জঘন্যতম নারীর উপর নানা ধরনের যে আক্রমণ, নারীরা আজকে যে বিভিন্ন ভাবে আজকে নির্যাতিত হচ্ছে। আসিয়ারা, ওই বাচ্চা 8 বছরের মেয়ে আজকে ধুঁকতে ধুঁকতে নির্যাতিত হয়ে ধুঁকতে ধুঁকতে মারা গেল। এটার কারণটাই হচ্ছে এই সাংস্কৃতিক, এই বিকৃত চার সাংস্কৃতিক আগ্রাসনের মধ্যে বাংলাদেশ পড়েছে। কারণ শেখ হাসিনা এটাকে জিইয়ে রাখার জন্য, এটাকে ধরে রাখার জন্য তিনি সর্বান্তকরণের চেষ্টা করছেন, এবং যার কারণে তিনি আজকে পুরস্কার পাচ্ছেন। সেখানে তিনি পালিয়ে গেছেন, তাকে সযত্নে সেখানে রাখা হয়েছে। কিন্তু আমরা যে একটা স্বাধীন দেশ, দেওয়া নেওয়ার মধ্যেই তো সম্পর্ক। আপনার চ্যানেল এখানে চলবে, আমাদের চ্যানেল আপনাদেরকে চালাতে হবে। এই যে চালাতে হবে, এই কথাটা বলার, এই ধরনের একটি সাহসী অদম্য অহংকার করার জাতীয়তাবাদী নেতা বেগম খালেদা জিয়াকে এই কারণেই বন্দী করে রাখা হয়েছিল। তিনি এই কথাটা বলতে পারতেন, তারেক রহমান এই কথা বলতে পারতেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই কারণেই তাদের বিরুদ্ধে মামলা, এই কারণেই তাদেরকে জেলে রাখা হয়েছে, এই কারণেই তাদেরকে দেশে আসতে দেওয়া হয়নি। শেখ হাসিনা তো সেটা করবেন না। তো ডক্টর ইউনূস সাহেব, আপনি প্রধান উপদেষ্টা, মানুষের বিশ্বাস আপনার উপর। আপনি চাই আপনার হাত দিয়ে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে। আপনি যে কয়দিন ক্ষমতায় থাকবেন, আপনি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। এই ধরনের একটা গভীর বিশ্বাস জনগণের। কিন্তু যদি গড়িমসি হয় তাহলে তো এটা ভিন্ন মাত্রা নেবে। আপনার এক উপদেষ্টা ছাত্রদেরকে বলছে, তোমরা যেভাবে তোমরা চালাচ্ছ,
আমাদেরকে এইভাবে 5 বছর চললে পরে দেশ আরো সুন্দর। জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা সরাসরি ছিলাম সেখানে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের 127 জন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সকালে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে বৈঠক শুরু হয়। বৈঠকে দেশের সব জেলার পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার, সব ইউনিটের প্রধান, পুলিশ সদর দপ্তরের 3 জন ডিআইজি ও সব অতিরিক্ত আইজিপি এবং আইজিপি উপস্থিত থাকার কথা রয়েছে। বৈঠকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা দিক নির্দেশনা দেওয়া হবে। ঢাকায় ওআইসিভুক্ত 19টি দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। সোমবার বেলা 11টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে বৈঠকে যোগ দিয়েছেন 4 কমিশনার, ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসির অগ্রগতি ও প্রস্তুতি নিয়ে এই বৈঠক। সম্প্রতি কয়েকটি রাজনৈতিক দল ও ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বর্তমান কমিশনের সঙ্গে একই ইস্যুতে দেখা করেছেন। আর সেই জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চান তারা। কমিশনের পক্ষ থেকেও বরাবরই জানানো হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে তারা বদ্ধপরিকর। বৈঠক শেষে উভয় পক্ষই ব্রিফ করার কথা রয়েছে। ওআইসিভুক্ত দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠকের বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শিউলি রায়। শিউলি, বৈঠকে প্রবাসীদের ভোটার করার বিষয়ে কি আলোচনা হয়েছে জানাবেন। জি, যেমনটা আপনি বলেছেন, বৈঠকটি কিন্তু সকাল 11টায় শুরু হয়েছে এবং এখনো কিন্তু বৈঠক চলছে। ধারণা করা যাচ্ছে যে বৈঠক আরো আধা ঘন্টা বা 1 ঘন্টা চলতে পারে। তো আপনারা জানেন যে সকাল 11টার দিকে কিন্তু ওআইসিভুক্ত 19টি প্রধান কমিশন, 19টি দেশের প্রধান কমিশন সহ তারা হচ্ছে গিয়ে প্রধান নির্বাচন কমিশনের সাথে হচ্ছে গিয়ে প্রধান নির্বাচন কমিশন এবং 4 জন কমিশনারদের সহ সচিবদের সাথে কিন্তু বৈঠক করছে এবং তাদের আসলে আপনারা জানেন যে বিগত কয়েক মাস ধরেই কিন্তু আসলে ইউরোপীয় ইউনিয়ন সহ হচ্ছে গিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা কিন্তু দফায় দফায় কিন্তু নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারদের সাথে এবং 4 কমিশনারদের সাথে কিন্তু বৈঠক তারা করছে এবং সাক্ষাৎ করছে। আসলে হচ্ছে গিয়ে সামনে যে আসন্ন ত্রয়োদশ নির্বাচন রয়েছে, সেই ত্রয়োদশ নির্বাচনকে আসলে ঘিরে তাদের প্রধান নির্বাচন কমিশনারদের সাথে এই রাষ্ট্রদূতদের এবং কমিশন প্রধানদের কিন্তু আসলে বৈঠক হচ্ছে গিয়ে হয় এবং তাদের সৌজন্য সাক্ষাৎ হয়। তো আমরা জানি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কিভাবে অবাধ এবং সুষ্ঠু হচ্ছে করা যায় এবং কিভাবে বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করা যায়, সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আসলে বিভিন্ন রাষ্ট্রদূতরা কিন্তু হচ্ছে কথা বলে এবং এছাড়াও কিন্তু নির্বাচন কমিশনরা কিভাবে আসন্ন নির্বাচনকে আপনার কার্যক্রম করবে, তারা কিভাবে কাজ করছে, তাদের প্রস্তুতি কেমন, এছাড়াও হচ্ছে ভোটার তালিকা হালনাগাদের কতটুকু কাজ হয়েছে, প্রবাসী ভোটারদের প্রক্সি ভোট যেটা, সেই প্রবাসী ভোটার প্রক্সি ভোট সহ হচ্ছে কিভাবে তারা ভোট দিতে পারবে প্রবাসী বসে। এছাড়াও হচ্ছে আপনারা জানেন যে নতুন রাজনৈতিক দল তাদের হচ্ছে নিবন্ধনের গণবিজ্ঞপ্তি জারি হয়েছে। নতুন রাজনৈতিক দল তারা হচ্ছে কিভাবে হচ্ছে নিবন্ধন করবে। তো আসলে সবকিছু মিলিয়েই হচ্ছে গিয়ে কিভাবে সামনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশনাররা, তো সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আজকে তারা আলোচনা করতে পারে। পাশাপাশি কিন্তু যে একটি বিতর্কিত আছে যে জাতীয় সংসদ নির্বাচনের সাথে সাথে স্থানীয় সরকার নির্বাচনের যে বিতর্ক চলছে, সেই স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কিন্তু হয়তো আলোচনা হতে পারে। তো
এখন যেহেতু বৈঠক চলছে, তো বৈঠক শেষে কিন্তু আসলে আমরা জানতে পারবো যে কি কি বিষয়ে কি কি এজেন্ডা নিয়ে আজকে তারা কথা বলছে ওআইসি-ভুক্ত 19 কমিশন প্রধান দলের সাথে নির্বাচন কমিশন দলে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। ওআইসি-ভুক্ত দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শিউলি রায়। বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় 239 জন আসামির জামিন আদেশ আজ দুপুরের মধ্যেই আদেশ ঘোষণার কথা রয়েছে। বৃহস্পতিবার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী বিশেষ আদালতে জামিনের আবেদন দাখিল করা হয়। এদিন আদালতে সাক্ষ্য দেন মামলার 287 নম্বর সাক্ষী। পিলখানা হত্যাকাণ্ডের মামলায় 834 জন আসামির মধ্যে এখন পর্যন্ত জামিনে মুক্তি পেয়েছেন 178 জন। নথি দাখিলে অসতর্কতার কারণে জামিন বিলম্বিত হয়েছে বলে অভিযোগ রাষ্ট্রপক্ষের আইনজীবীদের। অভিযুক্ত বিডিআর সদস্যদের পরিবার ও জামিনে মুক্ত বিডিআর সদস্যরা সুবিচারের দাবি জানান। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, কটা নাগাদ রায় হতে পারে, কি জানতে পেরেছেন জানাবেন। এই মুহূর্তে আছি রাজধানীর ঢাকার যে মহানগর দায়রা জজ আদালতে। আপনি যেমনটা বলেছেন যে বিডিআর হত্যা মামলায় যে বিস্ফোরক যে মামলাটি হয়েছিল, সেই মামলার 239 জনকে কিন্তু তাদের যে সর্বশেষ সিদ্ধান্ত অর্থাৎ তাদের জামিনের বিষয়ে এখানে আজকে আদেশ হওয়ার কথা রয়েছে। আমরা যেমনটা জানতে পেরেছি 3টা নাগাদ হয়তো সেই আদেশটি দেয়া হতে পারে। এর আগে আপনাকে একটু জানিয়ে রাখি, 2009 সালের যে এই বিডিআর বিদ্রোহের ঘটনায় 2টি মামলা হয়েছে। সেখানে একটি মামলা ছিল সরাসরি হত্যা সম্পর্কিত, আরেকটি মামলা ছিল বিস্ফোরক আইনের মামলা। সেই বিস্ফোরক আইনের মামলায় কিন্তু এর আগে জানুয়ারিতে আমরা জানি 178 জনকে জামিন দেওয়া হয়েছে। এরপর 239 জনকে জামিনের বিষয়ে গেল বৃহস্পতিবার রাজধানীর যে কেরানীগঞ্জের যে কেন্দ্রীয় কারাগারের বিশেষ ট্রাইব্যুনাল 2 আছে, সেখানে হচ্ছে তাদের বিষয়ে শুনানি হয়েছে। এরপর আজ তাদের এই ঢাকা মহানগর যে দায়রা জজ কোর্ট আছে, সেখানে তাদের সেই বিষয়ে চূড়ান্ত আদেশ দিবে। তো এখন পর্যন্ত আমরা যেমনটা আসলে জানতে পেরেছি যে 3টা নাগাদ এখানে তাদের বিষয়ে সর্বশেষ যে আদেশ, সে আদেশ আসতে পারে। তবে একটা বিষয়ে যে 239 জনের কথা বলা হয়েছে, এই আদেশে যে 239 জনই যে জামিন পাবে এমনটা আসলে এখন পর্যন্ত নিশ্চিত নয়। এখানে বিষয়টা কমতে পারে অথবা আরো নানান বিষয় আছে, যাচাই বাছাই করে সর্বশেষ একটি আদেশ দেওয়ার বিষয় আমরা এখানে জানতে পেরেছি। এর পরবর্তীতে যখন তাদের এই মামলার বিষয়ে আদেশ দেওয়া হবে, আমি সেই বিষয়ে সর্বশেষ আপনার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় 239 জনের আসামির জামিন আদেশ আজ। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। রাতারাতি 150 জনকে ঢাকা ওয়াসায় অবৈধভাবে চাকরি দিয়েছেন প্রতিষ্ঠানটির সচিব মশিউর রহমান। নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষা বা যাচাই বাছাই নয়, সরাসরি সমন্বয়ক আর উপদেষ্টাদের পিএস এপিএসদের রেফারেন্সের দোহাই দিয়ে এমন কাণ্ড করেছেন তিনি। তবে ওয়াসা সচিব এমডির উপর দায় চাপালেও বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি তিনি। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন অঞ্জন বর্মন। নিয়োগ বিজ্ঞপ্তি কিংবা কোনো পরীক্ষা ছাড়াই 150 জনকে রাতারাতি বিভিন্ন জোনে চাকরি দিয়েছে ঢাকা ওয়াসা। দেশটিভির হাতে আসা তালিকা বলছে যার পুরোটাই হয়েছে বিভিন্ন জনের রেফারেন্সে। বেশিরভাগ সুপারিশ আছে পিএস আর এপিএস মোয়াজ্জেমের নামে। বাদ পড়েননি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও। 6 জনের নিয়োগ দেওয়া হয়েছে সমন্বয়ক তৌহিদের সুপারিশে। সমন্বয়ক নুসরাত তাবাসসুম ও নাজবুলের নামও আছে রেফারেন্স দাতার তালিকায়। এই তো কদিন আগেই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি আর চাকরির ক্ষেত্রে মেধাকে বহাল করতে বুলেটের সামনে বুক পেতে রক্ত ঝরিয়েছেন হাজারো ছাত্র জনতা। সে রক্তের দাগ না শুকোতেই
মেধা তো দূরে থাক, কোটাতেও নয়, সরাসরি রেফারেন্সে হয়েছে চাকরি। সে রেফারেন্সদাতাদের তালিকায় নাম রয়েছে সমন্বয়কদের। কিভাবে সম্ভব এটি, সে প্রশ্নের উত্তর মিলাবো এবার। চাকরিপ্রাপ্তদের সঙ্গে কথা বলতে ওয়াসা জোন 6-এ দেশ টিভি টিম। তবে সেখানে ঢুকতে গেলে পড়তে হয় নিরাপত্তা কর্মীদের বাধার মুখে। পরে প্রবেশ অনুমতি মিললেও মেলেনি চাকরিপ্রাপ্তদের সঙ্গে কথা বলার অনুমতি। এবার তালিকা ধরে মোবাইল ফোনে কথা বলি আমরা। রেফারেন্সদাতা সমন্বয়কদের নাম বলতেই কল কেটে দেন বেশিরভাগ নিয়োগপ্রাপ্ত। যে সমন্বয়ক তৌহিদ, উনি কি হয় আপনার? আপনি কি তার রেফারেন্সে ছিলেন? হ্যালো 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 সুপারিশদাতার তালিকায় নাম দেখে অবাক সমন্বয়ক তৌহিদ। তার দাবি, এমন কোনো সুপারিশ করা হয়নি সমন্বয়কদের পক্ষ থেকে। এখন যদি আমাদের নাম এখানে আসে তাহলে এটা ওয়াসা কর্তৃপক্ষ জানবে যে কেন আমাদের নাম আসলো। আমরা ওয়াসা তো এরকম ভাবে কারোর জন্য সুপারিশ করি না, এটা তো কোঠাই হইলো, বৈষম্যই হইলো। তাহলে কি সমন্বয়ক আর পিএস-এপিএস এর রেফারেন্সের আড়ালে ফায়দা লুটছে খোদ ওয়াসা? জানতে ওয়াসা সচিবের মুখোমুখি দেশ টিভি টিম। তার দাবি, সবকিছু করেছেন ওয়াসার এমডি, শুধু স্বাক্ষর করেছেন তিনি। এইটা টোটালটা হচ্ছে মানে একেবারে এ টু জেড প্রক্রিয়াটা হচ্ছে এমডি স্যারের। আপনি এমডি স্যার আছেন, একটু স্যারের সাথে কথা বলুন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এই প্রক্রিয়াটাই তো আপনার সাথে হয়েছিল। এটা তো আমি তো সিগনেটারি অথরিটি। বিষয়টি সম্পর্কে জানতে এবার ওয়াসার এমডির দপ্তরে দেশ টিভি টিম। তবে পূর্ব অনুমতির দোহাই দিয়ে কথা বলেননি তিনি। স্যার যেটা বললো যে আমাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট তো নেয় না, হুট করে এসে তো হইলে তো আমি কথা বলতে পারি না, বা আমি এখন তো আর এত ফ্রি না যে এখন আজকে কথা বলবো। অস্থায়ী বা মাস্টার রোলে কর্মচারী নিয়োগ না করার জন্য অর্থ মন্ত্রণালয় 2018 সালে নির্দেশনা জারি করে। তবে তা অমান্য করে চাকরি দিয়ে যাচ্ছে ওয়াসা সহ অনেক প্রতিষ্ঠান। এম.এ. আজিম, দেশ টিভি, ঢাকা। মাত্র 99,000 টাকায় ওমরা হজ। শাহজালাল বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালে এমন চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করে বারসাই হজ কাফেলা নামের প্রতিষ্ঠান। এরই মধ্যে কয়েক কোটি টাকা হাতিয়ে লাপাত্তা প্রতিষ্ঠানটির সিইও রাজীব মাহমুদ। বন্ধ হয়ে গেছে প্রতিষ্ঠানটির অফিসও। মনিরুল ইসলামের ক্যামেরায় আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। মোহাম্মদ আহনাফ জাবির 13 বছর বয়সী বাবা হারায় কিশোরের স্বপ্ন ভাই ও মাকে নিয়ে ওমরা হজ করবেন। জাবিরের মা মার্জিনা বেগম সন্তানের স্বপ্ন পূরণে তিলে তিলে জমিয়েছেন অর্থ। তবে সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে বারসাই হজ কাফেলা নামের এজেন্সির প্রতারণায়। উমরা প্যাকেজের নামে কয়েক কোটি টাকা হাতিয়ে পালিয়ে গেছেন কোম্পানির মালিক রাজীব মাহমুদ। ফেসবুকে ওদের অ্যাডটা দেখলাম, অ্যাড দেখার পর আমার আম্মু অনেক খুশি হলো, অনেক কম টাকায় আমরা ওমরা যেতে পারবো এবং ইত্তেকাফে বসতে পারবো। 2 ছেলে আমার, ওর বাবা নাই, এখন এতিম বাচ্চাদেরকে ফেলে কিভাবে যাব? 2টা ছেলেকে সাথে নিব, এই ছিল আমার স্বপ্ন। বারসাই ফ্লাই হজ কাফেলা মানুষকে টাকা নিয়ে প্রতারিত করছে, এটা দেখে আমার মাথা ঘুরে গেল। আমি ইনস্ট্যান্ট, আমি তখন কোরআন পড়তেছিলাম, আমার একটা টিচার ছিল বাসা, ওই টিচারকে নিয়ে ম্যাডামকে নিয়ে আমি চলে আসলাম। শুধু আহনাফের পরিবারই নয়, হেলিকপ্টার সার্ভিসের আড়ালে রাজীবের প্রতারণার শিকার হয়েছেন অনেকেই। তাদের অভিযোগ, এয়ারপোর্টের মতো বিশ্বস্ত জায়গায় অফিসকে ঢাল হিসেবে ব্যবহার করে প্রতারণা করেন রাজীব। এই বারসাই হজ কাফেলা থেকে আমরা টাকা জমা দিয়েছি, এটা যে সিইও রাজীব, তার কাছে টাকা জমা দিয়েছি। আজকে এই শতাধিক লোক তাদের আমাদের বারবার টিকিটের ডেট পরিবর্তন করেও আমাদেরকে পাঠায় নাই। ঢাকা ডোমেস্টিক কাউন্টার ওদের অফিস, আমরা এই সুবাদে আমাদের ফ্যামিলি 4 জন সহ আমরা প্রায় 4 লক্ষ টাকার মতো এখানে দেওয়া হয়েছে। এজেন্সির কোনো নিবন্ধন ছাড়াই শাহজালাল বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালে অফিস বসিয়ে প্রতারণার ফাঁদ পেতেছিলেন বলে জানান অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ এটাপ সভাপতি। বিমানবন্দরের মতো একটি জায়গায় লাইসেন্স ছাড়া কিভাবে একটা অফিস তারা দীর্ঘদিন যাবৎ করলো, প্রশাসনের একেবারেই নাকের ডগায়। ওমরায় পাঠাতে হলে তাদেরকে ওমরা লাইসেন্স নিতে হবে ধর্ম মন্ত্রণালয় থেকে।
ধর্ম মন্ত্রণালয়ে ওমরার লাইসেন্স দেওয়া, হজের লাইসেন্স দেওয়া বন্ধ আছে প্রায় 8-10 বছর যাবত। তাহলে এই প্রতিষ্ঠানটা কিভাবে ওমরা যাত্রী পাঠাচ্ছে? তার লাইসেন্স নাই, ট্রাভেল এজেন্সির লাইসেন্স নাই। প্রতারণার মামলায় রাজীবের স্ত্রী গ্রেফতার হলেও ট্রাভেল এজেন্সির হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। যশোরে ধর্ষণে ব্যর্থ হয়ে মা ও শিশু দুজনকেই ছুরিকাঘাত করেছে হাসান আলী নামে প্রতিবেশী এক যুবক। রোববার রাতে শহরের নিউ মার্কেট গাবতলা এলাকায় এই ঘটনা ঘটে। প্রতিবেশী হওয়ার সুবাদে ওই বাড়িতে হাসান আলীর যাতায়াত ছিল। রাতে মোবাইল চার্জ দেওয়ার নাম করে বাড়িতে ঢুকে হাসান সহ অজ্ঞাত আরও কয়েকজন ঘরে থাকা 4 বছরের শিশুর গলায় ছুরি ধরে তার মাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় আত্মরক্ষার্থে শিশুটির মা চিৎকার দেয়। অবস্থা বেগতিক দেখে শিশুটির গলায় ও তার মায়ের শরীরে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হাসান সহ অন্যান্যরা। পরে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ছোট ভাইয়ের বন্ধু এবং অজ্ঞাত দুজনের কথা আসতেছে। এখনো আমাদের কাছে অভিযোগ বা এজাহার দাখিল করে নাই। তারপরেও আমরা সংবাদ পেয়ে আমরা মাঠে নামেছি আসামি গ্রেফতারের জন্য। ব্রাহ্মণবাড়িয়া সদরের বুধল ইউনিয়ন পরিষদ থেকে টাকা দিলেই মিলত জন্ম নিবন্ধন সনদ। বছরের পর বছর ধরে চলা এমন ঘটনায় পরস্পরকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। এ নিয়ে জেলা প্রশাসকের কাছে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ইউপি চেয়ারম্যান। আর জেলা প্রশাসক জানালেন প্রাথমিক তদন্তও মিলেছে জালিয়াতির প্রমাণ। সহকর্মী মেহিদি নূর পরশের পাঠানো তথ্য ছবিতে শামীম হোসেনের রিপোর্ট। নিয়ম অনুযায়ী দেশের নাগরিকের স্ব জেলার ইউনিয়ন পরিষদ ও পৌরসভা থেকে জন্ম সনদ নেয়ার কথা, অথচ ব্রাহ্মণবাড়িয়া সদরের 2 নং বুধল ইউনিয়ন পরিষদ থেকে জন্ম সনদ দেয়া হয়েছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, গোপালগঞ্জ, ভোলা, সিলেট সহ বিভিন্ন জেলার মানুষকে। বিষয়টি জানাজানি হলে প্রশাসনিক কর্মকর্তা সুমন পারভেজকে দায়ী করে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। প্রশাসনিক কর্মকর্তার মাধ্যমে সেই জিনিসটা যাদের প্রয়োজন তাদের কাছে জিনিসটা দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়, দায়িত্ব পালনকালে বিধি বহির্ভূতভাবে বিভিন্ন জেলার সহস্রাধিক জন্ম নিবন্ধন পত্র দেন সচিব সুমন পারভেজ, যাদের স্থায়ী ঠিকানা দেখানো হয় জেলার বুধল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে। এছাড়াও নানা প্রয়োজনে বয়স বাড়ানো কমানো সহ বিভিন্ন কাজে হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা। আর এইসব কাজে ব্যবহার করতেন ওই ইউনিয়ন পরিষদের এক নারী উদ্যোক্তাকে। তবে প্রশাসনিক কর্মকর্তার কাছে অসহায় ছিলেন বলে জানান ওই নারী উদ্যোক্তা। সচিব যা দিত তাই আমরা এন্ট্রি করে দিতাম। বলতাম ভাই এগুলা দেন কেন? পরে বলতো যে আমার আইডি পাসওয়ার্ড যা জবাবদি করা লাগে আমি তো করবো, তোমাদের তো কোনো সমস্যা। বর্তমানে জেলার কসবা উপজেলার খারেরা ইউনিয়ন পরিষদে দায়িত্বরত ওই প্রশাসনিক কর্মকর্তা এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও অনিয়মের কথা স্বীকার করে পুরো পরিষদকে দায়ী করেন। আমি তো করাইছি ওরে দিয়া, শুধু এটা না তো জন্ম নিবন্ধন অফিসের জন্ম নিবন্ধন করতো। এরপরে চেয়ারম্যান ওটিপি লাগে, চেয়ারম্যান ওটিপি দিছে সে করছে। বিয়া শাদী লাগলে 14-18 বানাইয়া নিবন্ধন করা ইউনিয়ন পরিষদে দিয়া দেয় জনগণের অফিস তো। ইউপি চেয়ারম্যানের দাবি, চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের মোবাইল ওটিপি ও স্বাক্ষর জালিয়াতি করে জেলার বাইরে জন্ম সনদ দেয়া হয়েছে। আমার প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে জানতে পারছি যে 31শে ডিসেম্বরে সাইন করা জন্ম নিবন্ধন ওনার হাতে পড়েছে। 31শে ডিসেম্বর তো আমি দেশের বাইরে। এইভাবে যদি আরো কোথাও হয়ে থাকে সেটাও হবে এই এডিট করা বা জালিয়াতি করা। জেলা প্রশাসক জানান, প্রাথমিক তদন্তে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মিলেছে জালিয়াতির প্রমাণ। প্রতিবেদন পেলেই নেওয়া হবে আইনগত ব্যবস্থা। এটা কখনোই পারে না, এটা গভর্নমেন্ট সম্পূর্ণ অনিয়ম হয়েছে এবং অনৈতিকভাবে হয়েছে। যদি হয়ে থাকে প্রমাণ, যদি আমি শুনেছি অভিযোগ প্রমাণিত, তারপর যদি আসলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদ উপলক্ষে নরসিংদীর বাবুরহাটে এবার বেচা কেনার ধুম। কয়েক বছরের মন্দা কাটিয়ে প্রতি হাটে গড়ে 5 থেকে 6 হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে বলে জানায় ব্যবসায়ীরা। সহকর্মী মোহাম্মদ আকরাম হোসেনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। দেশের অন্যতম পাইকারি দেশীয় কাপড়ের বাজার নরসিংদীর শেকেরচর বাবুরহাট। শাড়ি, লুঙ্গি, 3 পিস, শার্ট পিস, প্যান্ট পিস, পাঞ্জাবির কাপড়, থান কাপড়, পপলিন কাপড়, ভয়েল কাপড়, সুতি কাপড়, শাটিং কাপড়, বিছানার চাদর, পর্দার কাপড় ও গামছা উৎপন্ন হয় স্থানীয় তাঁত ও সহায়ক শিল্প প্রতিষ্ঠান থেকে।
ঈদ উপলক্ষে নিত্য নতুন ডিজাইনের কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। ব্যবসায়ীরা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাবে কাপড় উৎপাদনে খরচ বৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে কিছুটা প্রভাব পড়ছে বেচাকেনায়। প্রতি বছর থেকে সেল টার্গেট আমাদের বেশি দেয়, সেক্ষেত্রে আমাদের মালের পরিমাণ বেশি দিচ্ছেন, নতুন ডিজাইন ইউনিক ডিজাইন আসছে, সেল বেশি। ভালো মান আর দামে কমের সুবিধা নিতে ভিড় জমিয়েছেন দেশের নানা প্রান্তের পাইকারি ক্রেতারা। এখানে মানে সস্তা পাওয়া যায় এই কাপড় চোপড়গুলো, এজন্য আমরা বাউর হয়ে আসছি। এবারের ঈদ মৌসুমে প্রতি হাটে গড়ে 5 থেকে 6 হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে বলে জানান স্থানীয় ব্যবসায়ী নেতারা। ঈদ সিজনে তো সবসময় ভালো হয়, তাই আনুমানিক এটা নির্দিষ্ট না, 5,000 কোটি টাকা লেনদেন হয়। প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত শেখেরচর বাবুরহাটে দেশীয় কাপড়ের পাইকারি দোকানের সংখ্যা প্রায় 5,500। বৃহস্পতি, শুক্র ও শনিবার 3 দিন বেচা কেনা হয় এই বাজারটিতে। নিউজ ডেস্ক, দেশ টিভি। জয়পুরহাটের পুরানা পৈলে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় হত দরিদ্রদের জন্য 15 টাকা কেজি দরে চাল আত্মসাতের অভিযোগ উঠেছে ডিলার মীর শহীদের বিরুদ্ধে। সুবিধাভোগীদের জন্য কার্ডের চাল উত্তোলন করেও তা বিতরণ করা হয়নি বলে অভিযোগ তাদের। পাশাপাশি ডিলারের শাস্তি চেয়েছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে তদন্তের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। সহকর্মী রেজাউল করিম রেজার পাঠানো তথ্য ছবি আরও জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। খাদ্যবান্ধব কর্মসূচির অধীনে 637 হতদরিদ্র পরিবারকে 30 কেজি চাল দেওয়ার নিয়ম থাকলেও 2023 সালের নভেম্বরের পর থেকে প্রায় 10টি পরিবারকে কোনো ধরনের চাল দেয়া হয়নি। ডিলার কার্ড বাতিলের অজুহাত ও কারসাজির কারণে তারা বঞ্চিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে চাল ফেরত ও ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। গত 3 মাস থেকে চাল পাই না, কোনো খোঁজ খবরও পাই না। 23 সালে চাল পাইছি, কিন্তু 2024 সাল থেকে এখন পর্যন্ত আমরা কোনো চাল পাইনি। গেছি কয়েকদিন ঘুরেছি ফিরেছি, পাইনি। আমি শুনতেছি অনেকের মুখে তোর কার্ডটা বাতিল হয়ে গেছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন ডিলার মীর শহীদ। কোনো কার্ড বাতিল হয়নি, না যেটা আছে ওইটাই বাতিল করেনি, যে অবস্থা আছে ওই অবস্থায়। অভিযোগ স্বীকার করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। আমরা তদন্ত করে সেই অনিয়মটা ধরতে পারি, আমি উপর মহলে জানাবো। ইউনো স্যার আছে, ডিসি স্যার আছে, তাদের মাধ্যমে তার ডিলারশিপটা বাতিল করার চেষ্টা করব। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য বিভাগের কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার। যদি অভিযোগ পাই আমরা তার বিরুদ্ধে আমাদের উপজেলা কমিটি আছে, ইউনো স্যার সভাপতি, উপজেলা খাদ্য বান্ধব কমিটির কমিটিতে ইউনো স্যারের সাথে আলাপ করে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। কমিটির মাধ্যমে যাচাই বাছাই করে যে আইনানুগ ব্যবস্থা সেটি আমরা গ্রহণ করবো, এবং যদি কোনো অনিয়ম পরিলক্ষিত হয় সেটির ব্যবস্থা আমরা গ্রহণ করব। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অনিয়মকারীদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।